হ্যালো সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং যুগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা গঠন এ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের পর্বে আলোচনা করব। লেখচিত্রের সাহায্যে সমাধান করো। লেখচিত্রের সাহায্যে আমাদের যে ম্যাথগুলো সমাধান করতে হয়, আমরা সেই রিলেটেড ম্যাথগুলো নিয়ে আমরা এই অধ্যায়ের মূল আলোচনা। আমরা এই প্রশ্নটি সিলেক্ট করার পিছনে একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আপনারা যদি এই ম্যাথটি ভালো মতো বুঝতে পারেন, অতি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই রিলেটেড সকল ম্যাথগুলো আপনারা কি করতে পারবেন, নিজেরা সলভ করতে পারবেন। তো তার জন্য প্রয়োজন আমাদের বেসিক কনসেপ্টগুলো জানতে হবে এবং তার সাথে আমাদের কিভাবে আমরা ম্যাথটি সলভ করব তার বেসিক সহ একদম পূর্ণাঙ্গ আলোচনা আমরা আজকে পর্বে আমরা দেখব। আশা করছি আপনারা মনোযোগের সহিত প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি দেখবেন। লেখচিত্রের সাহায্যে সমাধান করো। আমাদের দেওয়া আছে গরিষ্ঠকরণ জেড ইকুয়ালস টু জেড মিনিমাম দেওয়া আছে 3x1 + 2x2, আর কিছু শর্ত দেওয়া আছে, শর্তসমূহ এগুলো আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করার মধ্যে সলিউশনটা যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে দেখব যে আমাদের দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখব। আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে লঘিষ্ঠকরণ জেড ইকুয়াল লঘিষ্ঠকরণ জেড ইকুয়াল 3x1 + 2x2। আমাদের যে শর্ত দেওয়া আছে, আমাদের শর্ত সমূহ হচ্ছে x1 + 2x2 > 4, 2x1 + x2 > 4, x1 + x2 <= 5, x1, x2 <= 0। এটাকে আমরা দিতে পারি 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা দিতে পারি 2 নম্বর সমীকরণ, দেন এটাকে আমরা দিতে পারি 3 নম্বর কি সমীকরণ। এটাকে সমীকরণ দিলেও চলে, না দিলেও চলে, এই জন্য আমরা দিব না। তো আমরা প্রদত্ত যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে অসমতাগুলো আছে, আমাদের প্রথমে কাজ হচ্ছে এই অসমতাগুলোকে সমীকরণ বা সমতা আকারে আমাদেরকে কি করতে হবে, প্রকাশ করতে হবে। আবারও বলছি, আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করার ম্যাথগুলোর মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আমাদের যে অসমতাগুলো থাকবে তাদেরকে সমীকরণ আকারে আমাদেরকে কী নিতে হবে, বানিয়ে নিতে হবে। তাহলে আমরা প্রথম কাজটা আমরা করি নিই। তাহলে আমরা লিখব যে প্রদত্ত যে আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অ্যান্ড 3 নাম্বার পর্যন্ত না, 3 নাম্বার, হ্যাঁ, অসমতাগুলো 3 নং অসমতাগুলোকে 3 নং অসমতাগুলোকে কি করে পাই, সমতা বা সমীকরণ আকারে প্রকাশ করে পাই, বা সমীকরণ আকারে প্রকাশ করে পাই। তাহলে আমরা যদি সমীকরণ আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা পাবো যে x1 প্লাস কত হবে, 2x2 = 4 হবে। সমীকরণ মানে কি, সমান চিহ্ন থাকবে, = 4। তারপর দিন এটাকে যদি আমরা লিখি সমতা করি, সমতা মানে উভয় পক্ষে ব্যালেন্স থাকবে, মানে বাম পাশে ডান পাশে ব্যালেন্স থাকবে। তাহলে 2x1 + x2 = কত লিখবো, 4 লিখবো। তারপর দিন 3 নাম্বার ইকুয়েশন x1 + x2 = আমরা 5 লিখবো। তাহলে এটা যদি 1 2 3 4 3 সমীকরণ হয়, এটাকে আমরা দিতে পারি 4 নাম্বার, এটাকে আমরা দিতে পারি 5 নাম্বার, এটাকে আমরা দিতে পারি কি 6 নাম্বার সমীকরণ আমরা দিতে পারি। একটা কথা মনে রাখবেন, এগুলো হচ্ছে সরলরেখার সমীকরণ। এখন কথা হচ্ছে কেন সরলরেখার সমীকরণ, সেটা যদি আপনাদের সাথে একটু আলোচনা করি। x + by + c = 0। আমরা সবাই জানি যে একটা জিনিস, সেটি হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ বা সরলরেখার সমীকরণ। তাহলে ঘাত 1, এখানে পাওয়ার 1 আছে। একঘাত বিশিষ্ট সমীকরণ অবশ্যই সরলরেখার সমীকরণ। আপনাদের যে সরলরেখার সমীকরণগুলো দেওয়া থাকবে, আমরা সরলরেখার এইগুলোকে নিয়ে যখন আমরা লেখচিত্র ড্র করব, এই লেখচিত্র ড্র করার জন্য আমাদেরকে কি প্রয়োজন, এক্স এর মান প্রয়োজন, ওয়াই এর মান প্রয়োজন, অর্থাৎ বুস্কুটি প্রয়োজন, তাহলে তো আমরা লেখচিত্র ড্র করতে পারবো, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এই এক্স ওয়াই এর মান সহজে পাওয়ার জন্য আমরা এই সরলরেখার সমীকরণগুলোকে, অর্থাৎ এই আকারের সমীকরণগুলোকে আমরা x/a + y/b = 1 এই আকারের সমীকরণ আকারে সাজিয়ে নিব, বানিয়ে নিব। তাহলে আমরা সহজ হবে কি, x অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করছে, এ পরিমাণ
ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ খণ্ডন করছে। এইভাবে আমরা সহজে বলতে পারবো। তাহলে আমরা কি করব, প্রথমে সমতা বা সমীকরণ আকারে সাজিয়ে নিব, এরপর দেন এই সমীকরণ যেগুলো পাবো তাদেরকে আমরা এই আকারের সমীকরণ আকারে সাজিয়ে নিব। তাহলে আমরা সহজে বুঝকুটিগুলো পেয়ে যাব। বুঝকুটি মানে কি, এক্সকে বুঝ বলা হয়, ওয়াইকে কোটি বলা হয়, আর এক্স ওয়াই মিলে আমাদের কি হয়, স্থানাঙ্ক হয়, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা এখন এই সমীকরণগুলোকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান এই আকারের সমীকরণ বানিয়ে নিব। এই আকারের সমীকরণকে কি বলা হয়, এক্স অক্ষকে এ পরিমাণ, ওয়াই অক্ষকে বি পরিমাণ অংশ খণ্ডন করে এমন সরল লেখার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বি ইকুয়াল ওয়ান। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সরলরেখার সমীকরণগুলোকে যখন আমরা এই আকারের সমীকরণ বানিয়ে নিব তখন আমরা খুব সহজে এক্স ওয়াই এর মানগুলো পেয়ে যাব। তারপর দিন আমরা লেখচিত্রটা কি করতে পারবো, ড্র করতে পারবো। তাহলে এখন 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে আমরা আসি, প্রথমে আমরা 4 নাম্বার সমীকরণ দেখি। 4 নং সমীকরণ হতে পাই, কথাটা লিখবেন, আমরা পাবো যে আমাদের 4 নং সমীকরণ কি আছে, এক্স ওয়ান প্লাস টু এক্স টু ইকুয়াল 4 দেওয়া আছে। জাস্ট আপনাদের বোঝার জন্য লিখলাম। আপনার এটা দেওয়া আছে না, 4 নং সমীকরণ থেকে আমরা এই মেসেজটা আমরা পাচ্ছি যে এক্স ওয়ান প্লাস টু এক্স টু ইকুয়াল কত, 4। সবাইকে ডান পাশে নিয়ে আসেন। তাহলে আমরা বলতে পারি যে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো এক্স ওয়ান ডিভাইড বাই 4 প্লাস এক্স টু ডিভাইড বাই 2 ইকুয়াল কত হবে, 1 হবে। এটা তো আমরা বলতে পারতেছি, তাই না? একসাথে এটা লিখে দিলে হয়। এটাকে আমরা 7 নাম্বার সমীকরণ দিব, আগে 6 নাম্বার সমীকরণ পর্যন্ত ছিল। কথাটা খেয়াল করবেন, আপনি যখন 4 দ্বারা ভাগ করবেন এক্স ওয়ান বাই 4 হবে, 4 দ্বারা ভাগ করলে 2 2 4 হবে, তাহলে নিচে 2 থাকবে। আর 4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে ডান পাশ তো 1 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের 7 নাম্বার সমীকরণ। যা কি বোঝাচ্ছে, যা আমার এক্স অক্ষকে, এক্স ওয়ানটা হচ্ছে এক্স অক্ষ, এক্স টুটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এটা মাথায় রাখবেন। তাহলে এক্স অক্ষকে 4 একক পরিমাণ অংশ খণ্ডন করছে, কয় একক পরিমাণ, 4 একক। এক্স অক্ষকে 4, একটা কথা বেসিকগুলো মনে রাখবেন, বেসিকগুলো আপনাদের সাথে আলোচনা করে দিই। এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষের মধ্যে কার মান 0, ওয়াই এর মান 0। এক্স অক্ষের মধ্যে ওয়াই এর মান 0, এই জন্য এক্স অক্ষকে আমরা এক্স কমা 0 লিখি, কারণ এখানে ওয়াই এর ভ্যালু কি হয়, 0 হয়। অনুরূপভাবে ওয়াই অক্ষের মধ্যে আমার এক্স এর মান কি হয়, এক্স এর মান 0 হয়। তাহলে ওয়াই অক্ষের মধ্যে এক্স এর মান যদি 0 হয়, স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, ওয়াই অক্ষের মধ্যে এক্স এর মান যদি কি হয়, 0 হয়, তাহলে 0 কমা ওয়াই হবে নাকি হবে না, হবে। জিনিসগুলো বুঝবেন, এক্স অক্ষের মধ্যে ওয়াই এর মান 0, ওয়াই অক্ষের মধ্যে এক্স এর মান 0। ক্লিয়ার? এটা গেল। এরপর দেন আরেকটা ব্যাপার হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এটা এমন একটা সরলরেখার সমীকরণ যেটা এক্স অক্ষকে এ পরিমাণ, ওয়াই অক্ষকে বি পরিমাণ অংশ খণ্ডন করে। কীরকম, মনে করেন এটা হচ্ছে আপনার এক্স অক্ষ, এটা হচ্ছে আপনার ওয়াই অক্ষ। আপনি যদি চিত্রটা এরকম হয়, দেখেন এখানে একটা অংশ খণ্ডন করছে নাকি করে নাই এক্স অক্ষ থেকে, সেটা হচ্ছে এ পরিমাণ। এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে একটা অংশ খণ্ডন করছে নাকি করে নাই, করছে, সেটা হচ্ছে বি পরিমাণ। এই যে সরলরেখা, এটার সমীকরণটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। আশা করি বুঝতে পেরেছেন, কথা ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সরলরেখার সমীকরণটা কি, এখন আমরা এই আকারের সমীকরণ বানিয়ে নেওয়ার পরে আমরা দেন কি করব, এই সরলরেখাটা আমরা ড্র করব। এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আজকের, ঠিক আছে? তাহলে আমরা আমাদের কাজটা করে নিই। তাহলে এক্স অক্ষ, এটাকে আমরা এক্স ওয়ান মনে করবো, এটাকে আমরা ওয়াই অক্ষ মনে করবো। সবসময় মাথায় রাখবেন, আপনি এই গ্রাফগুলো ড্র করার সময় এক্স ওয়ানকে এক্স অক্ষ বিবেচনা করবেন, এটাকে কি ওয়াই অক্ষ বিবেচনা করবেন। তাহলে এক্স অক্ষের মধ্যে কার মান 0, ওয়াই এর মান 0, 0 হবে। তাহলে যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে এবং এবং আমার কি হবে, ওয়াই অক্ষকে, এই যে এক্স টু না, ওয়াই অক্ষকে, তাহলে ওয়াই অক্ষের মধ্যে কার মান 0, ওয়াই অক্ষের মধ্যে অলওয়েজ এক্স এর মান 0। তাহলে 0, কত হবে আমাদের 2 হবে, তাই না? এই যে ওয়াই অক্ষ থেকে 2 পরিমাণ অংশ খণ্ডন করে, তাহলে ওয়াই অক্ষের মধ্যে এক্স এর মান 0 আর ওয়াই অক্ষর কত অংশ খণ্ডন করছে, 2 পরিমাণ, এই যে 2 লিখলাম। 0 বিন্দুতে কি করে, ছেদ করে। তাহলে আমরা 2টা পয়েন্ট পেয়ে গেলাম 7 নং সমীকরণের জন্য, 2টা কি পেয়ে গেলাম, ছেদ করে। পরে আমরা গ্রাফ ড্র করব, সেটা হচ্ছে পরে একদম। তাহলে আমরা 4 নং সমীকরণ নিয়ে কাজ করেছি।
4 নম্বর সমীকরণ আছে, দেন 5 নম্বর সমীকরণ আছে না? এই যে 4 সমীকরণ নিয়ে কাজ করেছি, এরপর 5 নম্বর সমীকরণকে এই আকার বানিয়ে নিব। 6 নম্বর যতগুলো সমীকরণ থাকবে সবগুলো সমীকরণ নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে আমরা এখন 4 নম্বর নিয়ে কাজ করলাম। এবার আমরা একইভাবে 5 নম্বর সমীকরণ ও 7 নম্বর সমীকরণ আকারে সাজাবো। তাহলে 5 নং সমীকরণ হতে আমরা পাই। তাহলে 5 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? x1/2 প্লাস x2/4 ইকুয়াল কত পাচ্ছি? 1। আপনি এখানে যেভাবে ভেঙে লিখছেন বা ভেঙে লেখার দরকার নেই, সরাসরিভাবে লিখে দিলে হবে। এটাকে আমরা দিতে পারি, আগেরটা ছিল 7 নম্বর সমীকরণ, এরপর দেন আমরা লিখতে পারি কয় নম্বর? 8 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা একইভাবে কি বলবো? যা এক্স অক্ষকে কত পরিমাণ অংশ খণ্ডন করছে? 2 একক পরিমাণ। তাহলে এক্স অক্ষের মধ্যে কার মান 0, ওয়াই এর মান 0। তাহলে 2,0 বিন্দুতে আমরা বলবো, এবং ওয়াই অক্ষকে আমার ওয়াই অক্ষের মধ্যে কার মান 0, এক্স এর মান 0। তাহলে 0, ওয়াই অক্ষ কত পরিমাণ অংশ খণ্ডন করছে? 4 একক পরিমাণ। 0 বিন্দুতে কি করলো? ছেদ করে। 0 বিন্দুতে কি করে? আমার ছেদ করে আমরা বলতে পারি। এবার আমরা কি করব? 4 নাম্বার 5 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করেছি, এবার আমরা সর্বশেষ 6 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে 6 নং সমীকরণ হতে পাই, সবগুলো বিন্দু নির্ধারণের পরে আমরা লেখচিত্রের মধ্যে যাব। 6 নং সমীকরণ হতে পাই। তাহলে 6 নং সমীকরণ নিয়ে যখন আমরা কাজ করব, আমরা পাবো x1/5 প্লাস x2/5 ইকুয়াল কত হবে? 1 হবে। এটাকে আমরা দিতে পারি 9 নাম্বার সমীকরণ আমরা দিতে পারি। আমরা লিখতে পারি যা এক্স অক্ষকে 5,0, কারণ এক্স অক্ষের মধ্যে ওয়াই এর মান 0 আর এক্স অক্ষ থেকে 5 পরিমাণ অংশ খণ্ডন করছে, 5 পরিমাণ এত বিন্দুতে। এবং কি বলবো? কি ওয়াই অক্ষকে কত পরিমাণ? 0,5 পরিমাণ অংশ কি করছে? খণ্ডন করছে, এত বিন্দুতে ছেদ করে। আমরা সেই কথাটা লিখব। ওকে, ফাইন। তাহলে আমরা সেটাই বললাম। এই যে আমরা টোটাল 6টা বিন্দু পেলাম, কতটা বুঝেন? আমরা 4 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করেছি, 5 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করেছি, 6 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করেছি। একটা জিনিস লক্ষ্য করেন, 4 নাম্বার সমীকরণ যে কথা, 1 নাম্বার সমীকরণ একই কথা। কারণ 1 থেকে তো 4 পেয়েছি, 1 থেকে তো কি পেয়েছি? 4 পেয়েছি। তাহলে 4 নাম্বার সমীকরণ যে কথা, 1 নাম্বার সমীকরণ একই কথা। আবার 5 নাম্বার সমীকরণ যে কথা, 2 নাম্বার সমীকরণ একই কথা। আবার 6 নাম্বার সমীকরণ যে কথা, 3 নাম্বার সমীকরণ কি? একই কথা। কারণ আমরা 3 থেকে 6 পেয়েছি, এই জন্য এগুলো একই কথা হবে। তাহলে আমরা যে এখন যে বিন্দুগুলো আমরা পেয়েছি, সেই বিন্দুগুলোকে নিয়ে এই যে এখানে আমরা দেখেন টোটাল, এই যে এখানে 2টা পেয়েছি, তারপর দেন এখানে আমরা 2টা পেয়েছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ড্র করতেছি, পরীক্ষা দেখানোর জন্য নাই। এখানে আর 2টা পেয়েছি। আপনি এই বিন্দু 6গুলোকে নিয়ে একটা গ্রাফের মধ্যে, লেখচিত্রের মধ্যে কি করবেন? গ্রাফ ড্র করবেন। পারবেন তো? অর্থাৎ 7 নাম্বার, এই যে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার রেখাগুলো ড্র করব। আমরা কি করব? এখন আমরা ড্র করব। তাহলে আমরা ড্র করলে আমরা আমাদের লেখচিত্র যে গ্রাফটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন সেটা আমরা ড্র করতে আমরা যাচ্ছি। আরেকটা কথা বলি, এখন যেটা ড্র করব সেটা আমরা খাতায় করব। আপনারা অবশ্যই পরীক্ষায় আপনাদেরকে পরীক্ষায় গ্রাফ দেওয়া হবে, আপনারাও বাসার মধ্যে কি করবেন? গ্রাফ নিয়ে প্র্যাকটিস করবেন। এবং আমরা একটা খাতার মধ্যে জাস্ট একটা আনুষ্ঠানিকভাবে আমরা আঁকবো, আপনাদেরকে জাস্ট জিনিসটা বোঝানোর জন্য। আমরা জিনিসটা বোঝার জন্য আমরা শিখবো, কিন্তু আপনারা পরীক্ষায় কিন্তু খাতায় ড্র করবেন না, অবশ্যই গ্রাফে ড্র করে পিন আপ করে দেবেন আর কি, মূল খাতার সাথে। ক্লিয়ার? ওকে, আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর পেন্সিল দিয়ে গ্রাফে কখনো কলম ইউজ করবেন না, অলওয়েজ পেন্সিল। গ্রাফ কাগজে কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। মূল বিন্দু চিহ্নিত করি। মূল বিন্দু কোনটা? যেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ছেদ করে গ্রাফ ব্যাপারে, সেটাই হচ্ছে আমাদের মূল বিন্দু। গ্রাফ কাগজে মূল বিন্দু কি করি? চিহ্নিত করি। একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভালো মতো শিখতে পারেন, বা একটা অঙ্ক আপনি প্রয়োজনে যতবার প্রয়োজন হয় আপনার ততবার প্র্যাকটিস করেন,
একটা অঙ্ক ভালো মতো বুঝেন, বেসিকগুলো জানেন, বাকি অঙ্কগুলো আপনি নিমিষে করতে পারবেন। লিনিয়ার প্রোগ্রামিংয়ে ভালো করার পূর্বশর্ত হচ্ছে নিয়মগুলো ভালো মতো জানা। একটি অঙ্ক কোনো মতে শিখে আপনি যদি পরীক্ষার হলে চলে যান, নিশ্চিত ধরা। এই জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, এই সাবজেক্টটা নিয়মগুলো ভালো মতো জানতে হবে। এটার কারণ হচ্ছে, একটু বুঝিয়ে বলি, আমরা যে অঙ্কগুলো করি, মনে করেন সিমপ্লেক্স মেথড 1, সিমপ্লেক্স মেথড 2, সিমপ্লেক্স মেথড 3 বা লেখচিত্র যে সমাধান করে আজকে পর্ব করতেছি, এরকম আপনার বইয়ের মধ্যে প্রায় 10, 12টা, 15টা, 20টা ম্যাথ থাকতে পারে। এরপর ভাব মেথড, বুগালস অ্যাপ্রক্সিমেশন মেথড, অনেকগুলো মেথড, অ্যাসাইনমেন্ট প্রবলেম, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন প্রবলেম। এই যে এই মেথডগুলো যে আমাদের আছে, প্রত্যেকটা মেথড কোনটা কোন নিয়মে আমাদেরকে করতে হবে এবং সকল বেসিকগুলো আমাদেরকে জানতে হবে। তা আপনি যদি 10টা অঙ্ক করে 10 নিয়ম করতে শিখতে যান, তখন আপনি দেখবেন শিখার পরে আপনি কী শিখছেন নিজেও কি ভুলে যাচ্ছেন। এরকম একটা প্রবণতা আমাদের আসবে। তো এই জন্য করতে হবে কি, একটা, দুইটা বা তিনটা ম্যাথ সিলেকশন করতে হবে। একটা হোক, দুটা হোক, তিনটা হোক, এমন ম্যাথ সিলেকশন করবেন যে ম্যাথগুলো বুঝলেই আপনার সকল ম্যাথ কি কনসেপ্টগুলো চলে আসবে। এইটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা বেসিকগুলো নিয়ে আপনাদের কি নিজে নিজে প্র্যাকটিস করবেন। যখন প্র্যাকটিস করবেন দেখবেন একটা দুইটা ম্যাথের মধ্যে আপনার নতুন কিছু একটা আপনি পেয়েছেন, তখন কি করতেছে সেটা দেখবেন। এই যে এটাই হচ্ছে আমাদের আসল শিক্ষা, ঠিক আছে। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদেরকে কি করতে হবে, নিয়মগুলো জেনে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তের মধ্যে আনতে হবে এবং বেশি বেশি প্রশ্ন দেখতে হবে। তাহলে ঘাপ কাগজে মূলবিন্দু চিহ্নিত করি। দেন আমরা x1কে x অক্ষ ধরেছিলাম, x1কে x অক্ষ বরাবর অ্যান্ড x2কে y অক্ষ বরাবর নিয়ে আমরা 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার যে ইকুয়েশনগুলো রয়েছে তাদেরকে আমরা লেখচিত্রের মধ্যে ড্র করব। লেখচিত্রের সাহায্যে আমরা সেগুলোকে সমাধানের লেখা আমরা বের করব। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। 7 নাম্বার, 8 নাম্বার ও 9 নং সমীকরণ ত্রয়, যেহেতু 3টা সমীকরণ, 2টা হলে দ্বয় হয়, 3টা হলে ত্রয় হয়, ঠিক আছে। সমীকরণ ত্রয়কে অঙ্কন করে ল্যাঙ্গুয়েজগুলো একটু শিখবেন। শুধু অঙ্ক করলে হবে না, ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা শিখলে বাকি সব জন্য একই। অঙ্কন করে লেখচিত্রের সাহায্যে আপনি চাইলে x অক্ষকে 2 গড় একক, y অক্ষকে 1 গড়, যত গড় ধরেন তত গড় এটা উল্লেখ করতে পারেন। লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমস্যাটির সকল সত্যের সমাধান এলাকা চিহ্নিত করে আমরা ড্র করার পর সেটা আমরা চিহ্নিত করব। তো কিছু বেসিক কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে। আপনারা অবশ্যই এগুলো নোট ডাউন করবেন এবং মাথায় গেঁথে রাখবেন। গ্রেটার দেন অর ইকুয়াল থাকলে মূল বিন্দুর বিপরীতে হবে। কিছুক্ষণ পর আমরা সেগুলো ব্যবহার করব, আপনি নিশ্চয়ই দেখতে পারবেন। আগে আপনার থেকে নোট ডাউন করে দিই। লেস দেন অর ইকুয়াল থাকলে অলওয়েজ মূল বিন্দু দিয়েও টেস্ট করে কিন্তু নির্ণয় করা যায়। কিন্তু এত সময় একটা অঙ্কে যদি আমরা নষ্ট করি, লিনিয়ার প্রোগ্রামিংয়ে সময়ের জন্য পরীক্ষায় উত্তর করা যায় না। যে আপনাকে কিছু কিছু জিনিস হয় ক্যালকুলেটরের মাধ্যমে, না হয় নিজস্ব যে কোনো, যদি আপনি শিখে থাকেন বা জেনে থাকেন বা সেটা বুঝে হোক বা সেটা কনসেপ্ট ইউজ করে হোক, আপনাকে কম সময়ে আয়ত্ত করতে হবে। কারণ একটা অঙ্ক 40 মিনিটও করা যায়, একটা অঙ্ক 1.5 ঘন্টাও করা যায়। এখন একটা অঙ্ক যদি আমরা ঘন্টাখানিক ফেলে দিই সময়,
তো বাকি অঙ্ক কখন করব? তো এই জন্য লিনিয়ার প্রোগ্রামিং, নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই সাবজেক্টগুলোর মধ্যে আমাদের সময়ের জন্য আমরা কি করতে পারি না, উত্তর করতে পারি না। এই জন্য আমাদেরকে অবশ্যই সময়ের দিক বিবেচনা করে হলেও এই কনসেপ্টগুলো কি রাখতে হবে, মনে রাখতে হবে। এই জন্য এগুলো আপনাদেরকে নোট ডাউন করে দিচ্ছি, মূলবিন্দুর দিকে হবে। আশা করি ক্লিয়ার। এরপর দেন আরেকটা কনসেপ্ট যেটা মনে রাখবেন, এই যে আমাদের যে সাবজেক্ট টু দ্য কন্ডিশন দেওয়া থাকে, এই যে শর্তসমূহ x1 x2 গ্রেটার দেন অর ইকুয়াল 0, এই যে এখানে যেগুলো দেওয়া থাকে, এখানের মধ্যে x1 যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 দেওয়া থাকে, তো এটাকে আপনি সমতা আকারে চিন্তা করেন। সমতা আকারে চিন্তা করলে আপনার কী হবে বলেন তো? x ইকুয়াল 0 হয় বা x1 ইকুয়াল টু 0। তো y অক্ষের সমীকরণ কি? y অক্ষের মধ্যে কার মান 0? y অক্ষের মধ্যে কার মান 0? x এর মান 0। তো y অক্ষের সমীকরণ কি হয়? x ইকুয়াল 0 হয়। আবার x অক্ষের মধ্যে y এর মান 0। তো এই জন্য x অক্ষের সমীকরণ কি হয়? y ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা যদি এটাকে যদি সমতা আকারে চিন্তা করি, তাহলে আমাদের x1 ইকুয়াল 0 হবে। তো x1 ইকুয়াল 0 মানে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 মানে হচ্ছে y অক্ষের সমীকরণ। এই কনসেপ্টগুলো আপনি মুখস্থ করলে করতে পারেন, কিন্তু বুঝে মুখস্থ করলে আপনার সুবিধা। y অক্ষের সমীকরণ হবে, আর y অক্ষের যদি সমীকরণ হয় তাহলে সেটা y অক্ষের ডানে হবে। এটা y অক্ষের কি হবে? y অক্ষের আপনার ডানে হবে। এখন ডানে বামে সেগুলো হচ্ছে কিছুক্ষণ পর যখন লেখচিত্র রাখবো তখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আপাতত কনসেপ্ট মাথায় রাখেন বা লিখেন, নোট করেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার x2 লেস দেন অর ইকুয়াল যদি 0 হয়, তখন সেটা x অক্ষের সমীকরণ হয়, কারণ এটাকে আপনি সমতা আকারে চিন্তা করেন x2 ইকুয়াল টু 0। তাহলে x2 ইকুয়াল টু 0 আমাদের সেটা কি হবে? বা x2কে তো আমরা y মনে করি, x1কে x চিন্তা করি, x2কে কি y মনে করি। তাহলে y ইকুয়াল টু 0 মানে কি? y অক্ষের সমীকরণ। তাহলে সেটা কি হবে? y ইকুয়াল টু 0 মানে কি? x অক্ষের সমীকরণ। সরি, y ইকুয়াল টু 0 মানে হচ্ছে x অক্ষের সমীকরণ। তাহলে সেটা x অক্ষের উপরে হবে, x অক্ষের উপরে। সোজা বাংলা কথা, আপনাদেরকে একটাই কথা বলি, আপনারা যেটা শর্টকাটে মনে রাখবেন, যদি x1 গ্রেটার দেন অর ইকুয়াল 0 থাকে সত্যসমূহের মধ্যে, সেটা y অক্ষের ডানে হবে। এই যে এটাই আপনারা মনে রাখবেন। আর x2 লেস দেন অর ইকুয়াল 0 থাকলে সেটা x অক্ষের উপরে অবস্থান করবে। উপরে কি আমার অবস্থান করবে। জাস্ট এই কনসেপ্ট আপনারা মনে রাখবেন। এখন এই কনসেপ্টগুলোকে মাথায় নিয়ে আমরা এখন লেখচিত্রটা ড্র করব। তাহলে লেখচিত্র ড্র করার জন্য আমরা দুইটা অক্ষ ড্র করতেছি। একটি হচ্ছে আমাদের x অক্ষ, একটি হচ্ছে আমাদের y অক্ষ। আপনারা অবশ্যই সেটা গ্রাফে ড্র করবেন পেন্সিলের মাধ্যমে। আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য খাতায় ড্র করছি। x ও x প্রাইম হবে, y ও y প্রাইম হবে। আচ্ছা, এখন আমাদেরকে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নং সমীকরণগুলো ড্র করতে হবে। তাহলে 7 নাম্বার সমীকরণ x অক্ষকে কত পরিমাণ অংশ খণ্ডন করছে? 40, অর্থাৎ 4 পরিমাণ অংশ খণ্ডন করছিল। তাহলে 1 2 3 4, মনে করেন আপনার বিন্দুটা এখানে 40। আমরা বিন্দুটা কোথায়? এই যে 40 এখানে। তাহলে 40 যদি এখানে হয়, আবার y এককে কত পরিমাণ অংশ খণ্ডন করছে? সমীকরণ 7 0,2 মানে 2 পরিমাণ। তাহলে 1 2, মনে করেন আপনার সেটা এখানে, ঠিক আছে? 0,2 আমরা একটা আনুমানিক গ্রাফ ড্র করতেছি, তাহলে আমরা এটাই পাবো যোগ করলে, ঠিক আছে? আপনার যোগ করলে আপনারা অবশ্যই স্কেল দিয়ে যোগ করবেন। তাহলে এটা হচ্ছে আমাদের কি 0,2। আচ্ছা, এই যে আমরা 7 নাম্বার সমীকরণটা পেয়েছি, সেটা কোন নম্বর সমীকরণ থেকে? 4 নাম্বার। আবার 4 নাম্বার সমীকরণ যেই কথা বলেছিলাম, 1 নাম্বার সমীকরণ কি কথা? একই কথা। কথাগুলো আপনাদেরকে বলে এসেছি। 4 নাম্বার কথা যে কথা, 4 জননীকে 1 নাম্বার একই কথা। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বারের গ্রাফ, ঠিক না? 1 নাম্বারের গ্রাফ ইন্ডিকেট করলাম। এখন সেটা কি উপরে হবে না নিচে হবে, সেটা একটু পর আমরা সেটা দেখব। বা এখনই দেখে ফেলি। দেখেন, 1 নাম্বারের গ্রাফের মধ্যে আপনার গ্রেটার দেন আছে নাকি লেস দেন আছে? গ্রেটার দেন আছে। তাহলে যদি গ্রেটার দেন থাকে
মূল বিন্দুর বিপরীতে, মানে মূল বিন্দু যেদিকে থাকবে এদিকে হলে মানে এদিকে হলে মূল বিন্দুর দিকে, আর এদিকে হচ্ছে মূল বিন্দুর কি বিপরীতে। এই যে মূল বিন্দু এদিকে আছে না, মূল বিন্দুর বিপরীতে। আয়না হচ্ছে আপনার বিপরীত, মিরর আমরা আমাদের বিপরীত। তো এটা মূল বিন্দুর বিপরীতে মানে কি দিকটা এদিকে হবে, মানে আমি এদিকের এলাকাগুলো কি করতে পারবো, নিতে পারবো 1 নম্বর সমীকরণের জন্য, অসমতার জন্য। ক্লিয়ার? কারণ এটা গ্রেটার দেন আছে, কারণ মূল বিন্দুর বিপরীতে, যে মূল বিন্দু যেদিকে তার বিপরীতে হবে, উল্টা সাইডে বিপরীতে হবে। একটা বুঝতে পারছেন, আশা করি ক্লিয়ার। এখন এবার আসে আমরা 8 নম্বর সমীকরণে যাব। 7-এর পরে কি 8 নম্বর সমীকরণে x1 থেকে, অর্থাৎ x অক্ষকে 2 পরিমাণ, y অক্ষকে 4 পরিমাণ। তাহলে x অক্ষকে 2 পরিমাণ, তাহলে 2 পরিমাণ আমাদের এখানে হবে, এখানে 1 2 হলে আপনারা সেটা তো গ্রাফে ড্র করবেন, আমরা তো আনুমানিক ড্র করছি। আর y অক্ষকে কত পরিমাণ, 8 নম্বর সমীকরণ 4 পরিমাণ। তাহলে এটা যদি 2 হয়, এখানে হবে 4, তাহলে এখানে হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি সাথে সাথে। এটা হচ্ছে 2,0, আর এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 0,0,4। এখন আমরা এটা কি করব, যোগ করব। তাহলে এটা যদি আমরা যোগ করি, এটা আমরা কি করলাম, যোগ করলাম। ঠিক আছে, একটু বর্ধিত করবেন, আমরা যোগ করলাম। এখন যোগ করার পরে আমরা এই 8 নম্বর সমীকরণ পেয়েছি। 5 নম্বর সমীকরণ থেকে 5 নম্বর সমীকরণ যে কথা, 2 নম্বর সমীকরণ একই কথা, কারণ 2 থেকে তো 5 পেয়েছি। 2 নম্বরে গ্রেটার দেন নাকি লেস দেন আছে, দেখেন গ্রেটার দেন থাকলে মূল বিন্দুর বিপরীতে, তাহলে এটাও মূল বিন্দুর বিপরীতে হবে, মানে এদিকে হবে, এদিকে হবে। গেল। এবার আমরা 7 8 শেষ। এবার আমরা 9 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব। আমার 9 নম্বর সমীকরণ x অক্ষ থেকে 5 পরিমাণ, y অক্ষ থেকে 5 পরিমাণ। তাহলে আমরা 5, তাহলে এটা যদি 4 হয়, 5টা এখানে হবে, বা এখানে কোথাও হবে। এখানে যদি 4 হয়, 5টা এখানে কোথাও হবে। তাহলে এবার আমরা এটা কি করব, যোগ করব। ঠিক আছে, আপনি যোগ করে দেন। এই যে আমরা যোগ করে দিলাম। এই যে আমরা এই সমীকরণটা পেয়েছেন, এটা কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণের গ্রাফ। এটা একটু লিখে দিলাম, মানে 1 নম্বর 2 নম্বর সমীকরণের গ্রাফ। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণের গ্রাফ। অবশ্যই অবভিয়াসলি এটা 3 নম্বর সমীকরণ, জাস্ট লিখে রাখলাম। আপনারা পেন্সিল দিয়ে লিখে রাখতে পারবেন পরীক্ষায়। এখন এটাকে মূল বিন্দুর দিকে না বিপরীতে, আমরা একটু দেখে আসি। 9 নম্বর সমীকরণ পেয়েছি 6 নম্বর সমীকরণ থেকে। 6 নম্বর সমীকরণ যে কথা, 3 নম্বর সমীকরণ একই কথা। তাহলে 3 নম্বর লেস দেন আছে, লেস দেন থাকলে মূল বিন্দুর দিকে হয়, তাহলে মূল বিন্দুতে এদিকে, তাহলে মূল বিন্দুর দিকে হবে। কি হবে, মূল বিন্দুর দিকেই হবে। ক্লিয়ার? তাহলে আমরা সর্বশেষ যে এরিয়াটা আমরা পেয়েছি, তাহলে এগুলো এটা স্থানাঙ্কগুলো আমরা একটু লিখে দিই। এটা হচ্ছে আমাদের কত, 5,0, তাই না? x অক্ষ থেকে 5 পরিমাণ, আর এটা y অক্ষ থেকে 5 পরিমাণ, তাহলে 0,5। আচ্ছা, ওকে ফাইন। এখন আপনাদের কাজ হচ্ছে এই অংশটা একটু গাঢ় করা, পেন্সিল দিয়ে একটু অ্যাসেস করবেন। পেন্সিল দিয়ে আপনাদেরকে রেড পেন দিয়ে দেখাচ্ছি এই অংশটা। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন হবে, স্যার আপনি এই অংশটা নেন না কেন, এই অংশটা নেন না কেন, এই অংশটা নেন না কেন, আপনি এই অংশটা পছন্দ করছেন কেন? কারণ আমি এই অংশটা নিয়ে কথা বলি। এই যে এই অংশটা, এই যে এই অংশটা কলম দিয়ে দেখায় আপনাদেরকে, এই অংশটা নিয়ে কেন, কারণ এই অংশের মধ্যে দেখেন এটা তো উপরের দিকে, এইটা থাকলেও 3 নম্বর সমীকরণটা এদিকে থাকলেও আমার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ এই অংশের মধ্যে নাই। গেল, এটা নিতে পারবো না, সবাই থাকতে হবে এই অংশের মধ্যে। আমার 2 নাম্বার আর 3 নাম্বার থাকলেও 1 নাম্বার নাই এই অংশের মধ্যে, এটাও নিতে পারবো না। এই অংশের মধ্যে 1 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ থাকলেও 2 নাম্বার সমীকরণ কিন্তু এই অংশের মধ্যে পড়ে নাই, এটা বলতেছে এদিকে বাইরে। এই লাল দাগ দেওয়া গাঢ় অংশের মধ্যে 1ও আছে, 2ও আছে, 3ও আছে, সবাই বলতেছে তুমি এই অংশটা নাও। এই অংশটাকে নিয়ে আমরা কাজ করব। এখন এগুলোর কয়েকটা বিন্দু আমাদেরকে নির্ধারণ করতে হবে। তাহলে এটাকে আমরা দিব এ বিন্দু, এটাকে আমরা দিব বি বিন্দু, এ বি সি ডি এভাবে দিবেন। এটাকে আমরা দিব সি বিন্দু, এটাকে আমরা দিব ডি বিন্দু, দেন এখানে যে একটা বিন্দু ছেদ করছে এটাকে আমরা দিব ই বিন্দু। ক্লিয়ার? এটাকে আমরা কি বিন্দু দিব, ই বিন্দু। তাহলে এ বি সি ডি ই। আপনি যদি লক্ষ্য করেন আপনার বি বিন্দুও জানা আছে, সি বিন্দুও 0,5 জানা আছে, ডি বিন্দুও জানা আছে, এ বিন্দুও জানা আছে, মানে এবিসিডি জানা আছে, কিন্তু ই বিন্দুর স্থানাঙ্ক জানা নাই।
আচ্ছা, ই বিন্দুর যে স্থানাঙ্কটা, এই যে এটা যে ই, এটা হচ্ছে কয় নাম্বার সমীকরণ দেখেন তো? এই যে এটা 2 নাম্বার না? 2 নাম্বার সমীকরণ বলতেছে। আর এটা যে 1 নাম্বার সমীকরণ ছিল, এই যে এটা 1 নাম্বার যে সমীকরণটা ছিল, সেটা 1 নাম্বার সমীকরণ না? 1 নাম্বার। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে সমাধান করলে তো আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা পাবো। কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করি আমরা? দুইটা সরলরেখার সমাধান করলে আমরা কি পেয়ে যাই? স্থানাঙ্ক আমরা পেয়ে যাই। তাহলে আমরা এখন 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে কি করব? সমাধান করব। সমাধান করে আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা কি করব? আমরা বের করব। আর প্রদত্ত সমস্যাটির সম্ভাব্য সমাধান এলাকা কোনটি? এ বি সি ডি ই। এই গাঢ় অংশটা হচ্ছে প্রদত্ত সমস্যাটির কি? সম্ভাব্য বা অনুকূল সমাধান এলাকা। তাহলে আমরা লিখব যে প্রদত্ত সমস্যাটির সম্ভাব্য সমাধান এলাকা হচ্ছে আমাদের কি? এ বি সি ডি ই, আবার এতে আসতে হবে, যেখান থেকে শুরু সেখানে শেষ করতে হবে। এ বি সি ডি ই, ই লিখে শেষ করে দিবেন না, যেখান থেকে শুরু সেখানে আসে শেষ করতে হবে। এ বি সি ডি ই, এটা। এখন আমাদের কি বের করতে হবে বলেন তো? ই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের লাগবে, কারণ আমাদের এ বি সি ডি জানা আছেও, কিন্তু ই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কি নাই? জানা নাই। তাহলে কত নম্বর সমীকরণকে আমরা সমাধান করব? এই যে 1-2 বলেছি, 1-2 মানে হচ্ছে যেগুলোকে সমতা আকারে প্রকাশ করেছি বা সমীকরণ আকারে প্রকাশ করেছি। 1-2 সমীকরণ মানে হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বার। কারণ সমীকরণ মানে কি? সমান চিহ্ন থাকবে। আমরা তো সমীকরণ আকারে প্রথমে প্রকাশ করে দিয়েছি 4 নাম্বার আর 5 নাম্বার সমীকরণ। 1-2 মানে হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বার সমীকরণকে সমাধান করলে আমি ই বিন্দুর স্থানাঙ্কটা পাবো। এই কথাটা আমরা এখন লিখব। আর একটা কথা হচ্ছে, সমাধান করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি আমরা জানি। কি কি জানি? প্রতিস্থাপন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, তারপর দেন কি আমরা অপনয়ন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আমরা জানি। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারবেন। আমরা আর গুণন পদ্ধতি দিয়ে খুব কম সময়ে করতে পারি, আমরা আর গুণনটা করব। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ 4 নং ও 5 নং হতে পায় x1 plus 2x2 minus 4 equal 0, 2x1 plus x2 minus 4 equal 0। এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব। আমরা আর গুণন পদ্ধতিতে করব। তাহলে আমরা লিখতে পারি x1 ডিভাইডেড বাই -8 প্লাস 4। আমরা আশা করি ইতিমধ্যে জানি আর গুণন পদ্ধতি। -8 প্লাস 4 হবে, 1 ডিভাইডেড বাই একক এক -4 হবে। তাহলে এখান থেকে আমরা x1 ডিভাইড বাই -4 পাচ্ছি, x2 ডিভাইড বাই আমরা -4 পাচ্ছি, 1 ডিভাইড বাই -3 পাচ্ছি। এইটাকে আর এটাকে নিয়ে কাজ করলে x1 পাবেন, এটাকে আর এটাকে নিয়ে কাজ করলে x2 পাবেন। তাহলে সুতরাং x1 সমান মাইনাস মাইনাস বাদ দিলে এটাকে এটা নিয়ে কাজ করলে আমাদের কত হবে? 4/3 হবে। আর x2 সমান আমরা কি পাবো? এটা আর এটা নিয়ে কাজ করলে 4টা উপরে চলে যাবে, মাইনাস মাইনাস বাদ, তাহলে 4/3 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত হবে? ই বিন্দুর স্থানাঙ্ক আমাদের হবে 4/3, 4/3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আপনি কি পেয়ে গেছেন? তাহলে আপনি সবগুলো বিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুগুলা, এই যে এ বিন্দুর শীর্ষবিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, সব বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদের জানা আছে। এখন এই বিন্দুগুলোকে নিয়ে আমাদের প্রশ্নের যে লঘিষ্ঠকরণ বলা হয়েছে, আমাদের যে মিনিমামটা আমাদেরকে বের করতে হবে। মিনিমামটা দেখা যাক কোনটা মিনিমাম হয়, সেটা আমরা নতুন একটা পেজে করি, কেমন? তাহলে এ বি সি ডি ই এ সমাধান, এই সমাধান এলাকার শীর্ষবিন্দুসমূহ, এই সমাধান এলাকার শীর্ষবিন্দুসমূহ, আমার এ বিন্দুর স্থানাঙ্ক 4,0, আমার বি বিন্দুর স্থানাঙ্ক 5,0, আমার সি বিন্দুর স্থানাঙ্ক
0,5, আমার ডি বিন্দুর স্থানাঙ্ক 0,4, আমার ই বিন্দুর স্থানাঙ্ক 4/3, কত হবে 4/3 হবে। তাহলে আমরা সম্ভাব্য যে সমাধান এলাকাটা পেয়েছিলাম তার শীর্ষবিন্দুগুলোকে আমরা লিখে দিলাম। এবার আমাদেরকে যে উদ্দেশ্য ফাংশন আমাদের দেওয়া ছিল, যে লঘিষ্ঠকরণ বা গরিষ্ঠকরণ যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ফাংশন। এই উদ্দেশ্য ফাংশন থেকে আমাদেরকে ম্যাক্সিমাম বা মিনিমাম যেটাই বলে সেটা আমাদেরকে বের করতে হবে। গরিষ্ঠকরণ বললে আমরা ম্যাক্সিমাম বের করব, লঘিষ্ঠকরণ বললে আমরা মিনিমামটা বের করব। এটা আপনাদের প্রশ্নে বলা থাকবে। আর আমাদের এখানে উদ্দেশ্য ফাংশনটা কি দেওয়া ছিল? উদ্দেশ্য ফাংশনটা আমাদের দেওয়া ছিল z = 3x1 + 2x2। z = একটু লিখে নিই 3x1 + 2x2, যেটা z মিনিমাম দেওয়া ছিল। এটা দেওয়া ছিল লঘিষ্ঠকরণ মানে মিনিমাম, এটা দেওয়া ছিল। এখন সবগুলো বিন্দু বসায় আপনাকে উদ্দেশ্য ফাংশনের মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখি, প্রথমে a বিন্দুর জন্য বের করি। a4,0 বিন্দুতে আমরা উদ্দেশ্য ফাংশনটা আমরা বের করব। উদ্দেশ্য ফাংশন z = আপনি বসান 4 বসান, তাহলে 3 × 4 হবে প্লাস 2 × 0 হবে, কারণ এখানে x2 এর মান 0, x2 মানে হচ্ছে y আর কি। তাহলে 3 × 4 = 12, 0 তো গুণ করলে 0 হবে, 0 সাথে 12 যোগ করলে 12 হবে। বি বিন্দুর জন্য বের করেন একইভাবে 5,0 বিন্দুতে উদ্দেশ্য ফাংশন। আপনারা ডট ডট ইউজ করবেন, আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, লিখবেন উদ্দেশ্য ফাংশনটা লিখবেন বানান করে। z = 3 × x1 এর জায়গায় 5 বসাই দিব এই যে এখানে, তারপর দেন x2 এর জায়গায় 0 বসাই দিব 2 × 0, তাহলে 3 × 5 = 15 পাচ্ছি। সি বিন্দুর জন্য বের করেন। এত বিন্দুতে উদ্দেশ্য ফাংশন z = 3 × 0 + 2 × 5, দ্যাট মিনস 5 × 10। দেন আমরা ডি বিন্দুর জন্য বের করব উদ্দেশ্য ফাংশন z = আমার 3 × 0 প্লাস, খুব মজার অঙ্ক এগুলো, আসলে করতে পারলে আপনারা খুব মজা পাবেন। 4 × 8, অনেকে বলবে খুব লম্বা লেন্থি অঙ্ক, সবগুলো লেন্থি, কোনোটা ছোটো নাই এখানে, কিন্তু লেন্থি হলেও এগুলো আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে কম সময়ে নিয়ে আসতে হবে। যারা একবার দুইবার প্র্যাকটিস করবেন তারা পরীক্ষা গিয়ে দেখবেন আপনি গ্রাফিক্যাল মেথড বা লেখচিত্রের সাহায্যে এই ম্যাথগুলো করতে গিয়ে আপনার 40 মিনিট সময় চলে যাচ্ছে। তো এই জন্য আপনাকে প্র্যাকটিসগুলো দ্রুত, মানে সময় কম সময় আনার জন্য আপনাকে কয়েকবার মোর প্র্যাকটিস করতে হবে, সাধনা করতে হবে, মাথায় রাখতে হবে। না হলে দেখা যাবে আপনার লিনিয়ার প্রোগ্রামিংয়ে 4 ঘন্টা দিয়েও আপনি 50 আনসার করতে পারেন নাই, 60 আনসার করতে পারেন নাই। কারণ হচ্ছে ওই যে সময়, বলে ভাই সময় চলে গেছে, এরকমই হবে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, সময়ের দিকটা কীভাবে আপনার সেভ হবে সেটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আপনি কীভাবে দ্রুত প্র্যাকটিস করতে পারতেছেন, ক্যালকুলেটর কীভাবে দ্রুত ব্যবহার করতে পারতেছেন, ঠিক আছে। হিসাব, যেমন এই ছোটো ছোটো হিসাবের জন্য অনেকে আবার ক্যালকুলেটর ব্যবহার করে, তো যারা করবে তারা স্বাভাবিক সময়টা নষ্ট হবে। এই জন্য জিনিসগুলো কি আপনাকে বেশি বেশি আয়ত্তের মধ্যে আনতে হবে, চর্চার মধ্যে থাকতে হবে আর কি। এই বিন্দুর জন্য বের করেন। এই বিন্দু হচ্ছে 4/3, 4/3 বিন্দুতে উদ্দেশ্য ফাংশন z = এখানে আপনি x1 এর জায়গায় x2 এর জায়গায় 4/3 বসায় দেন। 3 × 4/3 প্লাস 2 × 4/3 ক্যালকুলেশন করেন। 3 তারিখে 9, 4/9, 4 × 2 = 8, আচ্ছা 3 × 4 = 12 /3 প্লাস 4 × 2 = কত 8 /3। তাহলে 3 লসাগু নিলে 12 + 8 হয়, 12 + 8 মানে হচ্ছে 20/3 হয়। 20/3 ভাগ করলে কত হয়, 3 × 6 = 18, 6 হবে। আর বাকিগুলো দেখেন 8 আসছে, 10 আসছে, 15 আসছে, 12 আসছে। উদ্দেশ্য ফাংশনের মান সবচেয়ে ছোটো মানটা হচ্ছে 20/3। আমাদের প্রশ্নে যেহেতু লঘিষ্ঠকরণ বলা হয়েছে, মিনিমামটা আমাদেরকে বের করতে হবে, তাহলে সবচেয়ে মিনিমাম ছোটো মানটা হচ্ছে 20/3। 20/3 কোন ভ্যালু দুটো বসিয়ে পেয়েছি, এর ভ্যালুগুলা বসিয়ে পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি যে সমস্যাটির যেটা পাওয়ার জন্য আমাদের এতক্ষণ যাবৎ আমরা ম্যাথটা সলভ করলাম। সমস্যাটির সমাধান x1 সমান হচ্ছে 4/3 অ্যান্ড x2 সমান হচ্ছে 4/3, এবং আমাদের z মিনিমামটা হচ্ছে, z মিনিমাম লঘিষ্ঠকরণ বলে মিনিমাম 20/3। আর যদি প্রশ্নে যদি গরিষ্ঠকরণ বলে বা ম্যাক্সিমাম বলে তাহলে আপনার এখান থেকে 15টা নেওয়া লাগতো, কারণ 15 হচ্ছে এখানে সবচেয়ে বড় মান। এই জন্য
এই হচ্ছে মূলত আমাদের সেই বেসিক কনসেপ্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা এই যে ম্যাথটা আমাদের লঘিষ্ঠ লেখচিত্রের সাহায্যে সমাধান করো, এই ম্যাথটার সাহায্যে আমাদের এই রিলেটেড যতগুলো ম্যাথ রয়েছে আপনি প্রত্যেকটা ম্যাথ কী করতে পারবেন, সলভ করতে পারবেন। এবং আপনাদের যে বেসিকগুলো কনসেপ্টগুলো বলেছি সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন। ওকে ফাইন, ধন্যবাদ। আশা করছি আপনারা মনোযোগের সহিত ক্লাসটি করেছেন এবং সবাই প্রত্যেকে খুব সহজে ম্যাথটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।